এখন আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করব। তাহলে আমরা এখন প্রথম অধ্যায়ের 11 নম্বর অঙ্কের ক নাম্বার অঙ্কটি দেখব, যেখানে বলছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। তাহলে চলো অঙ্কটি আমরা করে দেখি। আমাদের 11 ক নাম্বার প্রশ্নে বলছে আমাদের দেখাতে হবে একটি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা প্রথমে একটি সংখ্যা ধরে নিই, যেমন ধরি একটি সংখ্যা x। তাহলে আমাদের বিজোড় সংখ্যা বের করতে হলে আমাদের দেখতে হবে, আমরা জানি এটা একটি সংখ্যা, তো ধরলাম আমরা x। জোড় সংখ্যার আদর্শ রূপ হচ্ছে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে দিতে হবে। 2 গুণ করলেই আমরা জোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বিজোড় সংখ্যা আমরা 2 ভাবে পেতে পারি। এক, এই যে 2x এর সাথে যদি আমরা 1 যোগ করি তখনও আমরা একটি বিজোড় সংখ্যা পাবো, আবার 2x এর সাথে যদি 1 বিয়োগ করি আমরা তখনও বিজোড় সংখ্যা পাবো। কিন্তু বিজোড় সংখ্যার আদর্শ রূপ সেটি হচ্ছে 2x - 1। কারণ কি? কারণ যদি চিন্তা করো x আমাদের পদ সংখ্যা হয়, যদি আমাদের প্রথম পদ হয় তাহলে এখানে যদি আমরা 1 বসাই, প্রথম পদ 1, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে 2 একে 2 আর তার সাথে 1 যোগ করলে 3 আসে। তার মানে এই সূত্র মোতাবেক আমাদের প্রথম বিজোড় সংখ্যাটা আসবে 3। কিন্তু যদি প্রথম পদের কথা আমরা এখানে চিন্তা করি, প্রথম পদ x যদি পদ সংখ্যা হয় তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে 2 একে 2 আর 1 বিয়োগ করলে 1, তার মানে আমাদের প্রথম বিজোড় সংখ্যা 1, সেটা এই সূত্র মোতাবেক আসছে। তাহলে বিজোড় সংখ্যার আদর্শ রূপ 2x - 1। তাহলে এখন আমাদের করতে হবে কি? এই সংখ্যাটাকে বর্গ করতে হবে। তাহলে আমরা যদি 2x - 1 এর বর্গ করি, সূত্র মোতাবেক আমরা পাবো a² - 2ab প্লাস b²। তাহলে এটার যদি আমরা মান বের করি, এখানে আমরা মান পাবো 4x² মাইনাস এটা হচ্ছে 4x আর এটার মান প্লাস 1। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা মান কমন নিতে পারি। দেখছি এর কাছেও 4x আছে আর এর কাছেও 4x আছে, কিন্তু এর কাছে কি আরো একটি x বেশি আছে, এর কাছে 2টা x আছে। যেহেতু এর পাওয়ার 2 তার মানে এখানে x 2টা গুণ আছে। তাহলে আমরা যদি 4x কমন নেই তাহলে আমরা মান পাবো, এখানে একটি x পড়ে থাকবে, যেহেতু 4x চলে গেছে, এখানে একটি x পড়ে থাকবে আর এখানে -1 থাকবে প্লাস 1। তাহলে খেয়াল করে দেখো এখানে x আছে, এটা একটি মান, আর এখানে x - 1 আছে। তার মানে এখানে একটি যদি জোড় সংখ্যা হয় অপরটি বিজোড় সংখ্যা হবে। x এর মান চিন্তা করো যদি 2 হয় তাহলে এখানে আমরা মান পাবো 1, বা x এর মান যদি 3 হয় এখানে আমরা মান পাবো 2। তাহলে x এবং x - 1 এই দুটি হচ্ছে আসলে ক্রমিক সংখ্যা। দেখো x যত আছে তার থেকে x - 1 1 কম আছে, দুইটা ক্রমিক সংখ্যা। ফলে এর ভিতরে একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যা। যদি এই দুইটা গুণ করি তাহলে যে মানে আসুক না কেন, আমরা জানি জোড় এবং বিজোড় সংখ্যা গুণ করলে আমাদের গুণফল হবে জোড় সংখ্যা। তাহলে x এবং x - 1 এই দুটি ক্রমিক সংখ্যা, এবং দুটি ক্রমিক সংখ্যার ভেতরে একটি জোড় সংখ্যা হয় এবং একটি বিজোড় সংখ্যা হয়। আর যদি একটি জোড় সংখ্যা এবং একটি যদি বিজোড় সংখ্যা আমরা গুণ করি তাহলে আমরা গুণফল পাবো একটি জোড় সংখ্যা। সেই জোড় সংখ্যার সাথে 4 গুণ আছে, ফলে এটি আর কোনো দ্বিধা রাখে না যে এই টোটাল মানটা এটি একটি আসলে জোড় সংখ্যা, পুরো মানটাই একটি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে2x - 1 হোল স্কয়ার যদি এর আমরা বর্গ করি তাহলে আমাদের মানটি একটি বিজোড় সংখ্যা আসছে। তাহলে আমরা এই কথাটা এটা আমরা একটু বর্ণনা লিখবো, বর্ণনার ভিতরে আমরা এটা একটু লিখে দিব, আর এখানে আমরা এতদূর লেখার পর আমরা এটা বর্ণনা হিসাবে লিখে দিব যে x এবং x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের গুণফল জোড় সংখ্যা। আমরা ক্রমিক সংখ্যা বললাম, যদি আমরা চিন্তা করি 2 3 যদি আমরা গুণ করি অবশ্যই আমরা 6, যা একটি জোড় সংখ্যা। যদি আমরা চিন্তা করি 3 এবং 4, 3 4 12, যা একটি জোড় সংখ্যা। তার মানে দুটি ক্রমিক সংখ্যা, একটি জোড় সংখ্যা এবং একটি যদি বিজোড় সংখ্যা গুণ হয় তাহলে আমরা জোড় সংখ্যা পাবো। বিজোড়ের সাথে যদি আমরা জোড় সংখ্যা গুণ করি সমান সমান জোড় সংখ্যা। তাহলে এই হচ্ছে আমাদের 11 এর ক।
11 নম্বর প্রশ্নের খ নম্বরে বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটি আমরা করে দেখি। 11 এর খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল এটি 8 দ্বারা বিভাজ্য, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দুটি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমরা যদি ধরি কোনো সংখ্যা x, তাহলে জোড় সংখ্যাটি হবে, প্রথম জোড় সংখ্যাটি হবে 2x এবং তার পরবর্তী জোড় সংখ্যা, দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে 2x প্লাস 2। কারণ আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রথম জোড় সংখ্যা 2, তাহলে তার পরের জোড় সংখ্যা আসছে কত, এই 2 এর সাথে যদি 2 যোগ করি মান আসবে 4। এরকম আমরা যে কোনো একটি জোড় সংখ্যা নিব, তার সাথে 2 যোগ করলে তবেই আমাদের মানটা পাবো পরবর্তী জোড় সংখ্যা। মানে প্রথমে যে মানটি থাকবে তার সাথে 2 যোগ করলে আমরা তার পরবর্তী জোড় সংখ্যাটা পাবো। আর আমরা জানি যে সংখ্যাটা যেটাই হোক তার সাথে 2 গুণ করলেই সেটা একটি জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদেরকে এখন বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে আমরা শর্ত মতে আমরা 2x এবং 2x প্লাস 2 এই দুটি গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল পাবো। একবারে গুণ করার থেকে আমরা 2x কে এভাবে রাখি, এরও 2 আছে এরও 2 আছে, আমরা চাইলে এই দুইটাকে কমন নিয়ে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে 2 যদি কমন নিয়ে বের করে নিয়ে চলে আসি, তাহলে এখানে থাকবে x প্লাস 1, আর এই 2 আর এই 2 যদি গুণ করি তাহলে আমরা পাবো 4x x প্লাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এবং x প্লাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেহেতু এটি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে এই x এবং x প্লাস 1 অবশ্যই ক্রমিক সংখ্যা, আমরা জানি একটি জোড় সংখ্যা হয় এবং একটি বিজোড় সংখ্যা হয়। তাহলে এই দুটার গুণ করলে আমরা জোড় গুণ বিজোড় সমান জোড়ই হয়। আমরা জানি জোড় সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা, এর ভিতরে একটি সংখ্যা জোড় হয় এবং একটি সংখ্যা বিজোড় হয়, আর দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা জোড় সংখ্যা পাবো। তাহলে x এবং x প্লাস 1 এর এই গুণফলটা ক্রমিক সংখ্যা, আবার গুণ করলে যেহেতু জোড় সংখ্যা, এই সংখ্যা দুটি x ইন্টু x প্লাস 1 এটি 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা যদি এই যে দুটি পদে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে 4 গুণ করলে হবে 4x ইন্টু x প্লাস 1, আর এখানে 2 এর সাথে 4 গুণ করলে মান আসবে 8 সমান সমান 8। তাহলে দুই পাশে শুধু আমরা এখান থেকে এই লাইন করছি, আমরা উভয় পাশে শুধু 2 গুণ করছি, তাহলে এখানে গুণ করলে 4x ইন্টু x প্লাস 1 এবং 2 এর সাথে 4 গুণ করলে 8, এটা দ্বারা কি বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো এই যে 4x ইন্টু x প্লাস 1 এটা আর এটা একই জিনিস। তাহলে আমাদের বর্ণনাটা হবে এইভাবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা x ইন্টু x প্লাস 1 2 দ্বারা বিভাজ্য, উভয় পাশে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা কিছুই করছি না, শুধু উভয় পাশে 4 গুণ করছি, এতে আমাদের উত্তর শেষ। এখানে 4x পাবো আর এখানে 4 দুগুণ 8 পাবো, তাহলে 4x ইন্টু x প্লাস 1 এটি 8 দ্বারা বিভাজ্য। অতএব 4x ইন্টু x প্লাস 1 8 দ্বারা বিভাজ্য। 13 নম্বর প্রশ্নে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমাদের কাছে কিছু দশমিক ভগ্নাংশ দেয়া আছে, এগুলো শুধু দশমিক ভগ্নাংশই নয়, এগুলো আবৃত দশমিক ভগ্নাংশ, যেখানে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক আছে। এই সংখ্যাগুলোকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। 13 এর ক নম্বর প্রশ্ন 0.2 এর উপরে পৌনঃপুনিক এই সংখ্যাটিকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখানে যে মানগুলো দেয়া আছে, আমরা যে যে মানগুলো এখানে দেখতে পারবো সেগুলোকে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে 0 এবং আরেকটি আছে হচ্ছে 2, তাহলে আমরা 2 সংখ্যাটি লিখব। এরপরে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক বাদে এখানে একটি সংখ্যা আছে, সেটা হচ্ছে 0, আর এখানে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে আমাদেরকে এখানে ততগুলো 9 লিখতে হবে। তাহলে এখানে দেখছি আমরা একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে,
তাহলে আমরা এখানে একটি 9 লিখব। আর পৌনঃপুনিক বাদে যদি কোনো দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের এখানে ততগুলো শূন্য লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই, ফলে এখানে কোনো শূন্য বসবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাধারণ ভগ্নাংশটি হবে 2/9 এবং এটি হচ্ছে আমাদের উত্তর। 13 এর খ নম্বর প্রশ্ন আমাদের 0.35 3 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রথমে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাবো আমরা সেগুলো লিখে নেই। তাহলে 3, 5 লিখলাম, এছাড়া এখানে আর কোনো সংখ্যা নেই। আর পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাবো সেগুলো আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক বাদে এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমরা শূন্য বসালাম এবং যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 লিখতে হবে। তাহলে দুটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, আমরা এখানে দুটি 9 লিখব। দশমিকের পরে পৌনঃপুনিক বাদে এখানে আর কোনো সংখ্যা নেই, ফলে এখানে আমরা আর শূন্য লিখতে পারছি না। ফলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে 35/99। এটি আমাদের উত্তর। আমাদের 13 এর গ নম্বর প্রশ্ন বলছে 0.13 এবং এই 3 এর উপরে পৌনঃপুনিক আছে। এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে আমরা আমাদের আগের অঙ্কগুলো যেভাবে করেছি এটাও সেভাবে করব। প্রথমে আমরা যে অঙ্কগুলো দেখতে পাবো সেগুলো লিখব। এখানে শুধুমাত্র 1, 3 এই সংখ্যাটি আছে। এরপরে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বিয়োগ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা পৌনঃপুনিক আছে 3 এর উপরে এবং এখানে পৌনঃপুনিক বাদে একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে 1 আছে আর 0 আছে। ফলে আমরা এখান থেকে 1 বিয়োগ করব। বিয়োগ করার পরে আমাদেরকে এখন ভাগ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটি 9 এবং দশমিকের পরে পৌনঃপুনিক নেই এমন সংখ্যা আছে একটি, তাহলে এটি হবে এখানে একটি 0 বসবে। 0 বসলো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে 12/90। আর এখন যদি আমরা এটিকেও ভাগ দেওয়ার চেষ্টা করি, এই সংখ্যাটিকে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো, এখানে পাবো 2, লবে পাবো 2 এবং 90কে 6 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পাবো 15। ফলে 2/15 এটি আমাদের কাঙ্ক্ষিত সাধারণ ভগ্নাংশ। আমাদের 13 এর ঘ নম্বর প্রশ্নটি 3.78 যেখানে 8 এর উপরে পৌনঃপুনিক এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে প্রথমে আমরা আগের মতোই এখানে যে অঙ্কগুলো দেখতে পাবো সেগুলো আগে লিখে নেব। 378 এরপরে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি শুধু 8 এর উপরে পৌনঃপুনিক আছে এবং পৌনঃপুনিক বাদে 3 এবং 7 এই অঙ্ক দুটি আছে। তাহলে আমরা 37 এই অঙ্ক দুটি বা এই 37 সংখ্যাটি আমরা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর এখন আমাদের ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার জন্য আমরা দেখব দশমিকের পরে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটি 9 বসবে এবং পৌনঃপুনিক নেই এমন অঙ্ক আছে একটি, ফলে এখানে একটি 0 বসবে। তাহলে আমাদের বিয়োগফল হবে 341/90। আর এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে আমরা চাইলে এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তখন আমাদের মান আসবে, আমরা যদি চাই এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, তখন আমাদের মান আসবে 3.71/90। তার মানে 3/71/90। আমাদের এটি হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। আমাদের ও নাম্বার প্রশ্ন, আমাদের 13 এর ও নাম্বার প্রশ্ন 6.2309 যেখানে 3 এবং 9 এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমাদেরকে এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী পুরো সংখ্যাটিকে তুলে ফেলি। 62309 এবং পৌনঃপুনিক বাদে যেই অঙ্কগুলো আছে সেগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা পৌনঃপুনিক বাদে এখানে 62 এই দুটি অঙ্ক আছে। তাহলে আমরা এই 62 এই সংখ্যাটি এখান থেকে বিয়োগ দিয়ে ফেলি এবং
যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে আমাদের ততগুলো 9 লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত পৌনঃপুনিক আছে, তার মানে 3টে অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা এখানে 3টি 9 লিখব এবং দশমিকের পরে পৌনঃপুনিক বাদে একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে 2। তাহলে আমরা এখানে একটি 0 দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে বিয়োগ করব। 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে পাবো আমরা 7। 10-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো 4 এবং হাতের 1। এই 3-এর থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো 2 এবং 6। আর আমাদের এখানে হর হবে 9990। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে যে সংখ্যাটি আছে, যদি আমরা এগুলো যোগ করি 7 4 11, 11 2 13, 13 2 15, 15 আর 6 21, তার মানে এর সমষ্টি আসছে 21, যা আসলে 3 দ্বারা বিভাজ্য যায়। ফলে এই ৬২,২৪৭ এই সংখ্যাটিও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে 3 দিয়ে যদি আমরা লব এবং হরকে ভাগ করি তাহলে আমরা লবে পাবো 20,749 আর হরে পাবো 3330 এটি। এরপর আমরা চাইলে এই লবকে হর দিয়ে আবার ভাগ করে আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তখন আমরা মান পাবো 6,769 ডিভাইডেড বাই 3330। তাহলে আমরা এই সাধারণ ভগ্নাংশটিকে চাইলে বা অপ্রকৃত ভগ্নাংশটিকে চাইলে আমরা আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।